আসসালামু আলাইকুম। আজকে আমাদের নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের অষ্টম ভিডিও। দ্যাট মিন্স আমরা আমাদের শেষের দিকে আছি। আমরা আমাদের সিলেবাস অনুযায়ী আমরা আমাদের নির্ধারিত সিলেবাস অনুযায়ী নির্ধারিত ক্লাসের শেষের দিকে আমরা আছি। তো আজকে আমি আলোচনা করব ফুড নিয়ে, অর্থাৎ ফুডের বিভিন্ন ধরনের নিউট্রিশনকে বজায় রাখার জন্য আমাদের শরীরে নিউট্রিশনকে বজায় রাখার জন্য আমরা যে খাবারটা খাই, এই খাবারটার মধ্যে কতটুকু নিউট্রিশিয়াস এজেন্ট বিদ্যমান থাকে এবং বজায় থাকে, সেটা আমরা জানবো। তো আজকের আলোচনায় এই ফুড সম্পর্কে আমরা যে আলোচনাতে যাব, এই আলোচনাগুলোর অনেকগুলো ম্যাক্সিমাম মানে বেশিরভাগ বিষয়গুলো ছোট ছোট খাদ্যের বিভিন্ন কন্ডিশন বা বিভিন্ন ফরমেশন এখানে আলোচনা করা হয়েছে, এবং এগুলো আমাদের ছোট প্রশ্নের জন্য আমরা ধরে নিতে পারি যে আমাদের ছোট প্রশ্নের জন্য এটা গুরুত্বপূর্ণ। আমাদের এখান থেকে ছোট প্রশ্ন হতে পারে পরীক্ষায়, তবে এটা আমাদের জেনে রাখা ভালো, আমাদের জানার জন্য, এবং এখান থেকে প্রশ্ন দিলে যাতে আমরা লিখতে পারি। এই কারণে আজকের আমাদের ছোট ছোট টপিকসগুলো নিয়ে এই আজকের অনলাইন ক্লাসটা সাজানো হয়েছে। তো আসো আমরা ক্লাসটা শুরু করে ফেলি। তো আমরা প্রথমে দেখব হোয়াট ইজ ফুড হাইজিন। তো আমি এর মধ্যে একটু বলে নিই যে সিলেবাসটার সিলেবাসটার তোমরা যারা ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি দ্বিতীয় বর্ষের ছাত্রী তারা জানো যে আমাদের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড নার্সিং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের যে সিলেবাসটা দিয়েছে, ওই সিলেবাসের মধ্যে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের যে অংশটুকু, যে টপিকসগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, ওটার বেশিরভাগ টপিকস কিন্তু আমি আলোচনা করেছি। এখন আমি আলোচনা করেছি, আমি বলছি, কিন্তু তোমরা কিভাবে ধরবে সেটা তোমাদেরকে আমার যে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্সের প্রথম থেকে এই পর্যন্ত যে কয়টা লাইভ ভিডিও বা ফেসবুকে যে লাইভ করে যে ভিডিওগুলো আছে, সেগুলো কিন্তু এই রেকর্ডেড অবস্থায় এখনও আমাদের পেজের মধ্যে আছে। তো তোমরা যদি প্রথম থেকে এই ভিডিওগুলো দেখো এবং তোমাদের সিলেবাসের টপিকসগুলো যদি মিলাও, তাহলে কিন্তু তোমরা বুঝে যাবে যে আমি কতটুকু আলোচনা করেছি এবং কতটুকু আলোচনা করিনি। তো আমি মোটামুটি এর আগেও তোমাদের আমি মেসেজ করে জানিয়েছি যে আমি 70% আলোচনা করে ফেলেছি। 30% যে আলোচনাটা বাকি আছে, এই আলোচনাগুলো যেগুলো বাকি ছিল বা বাকি আছে, সেগুলো আমি পর্যায়ক্রমে শেষ করে দিব। তো আমরা সত্যিকার অর্থে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স যে থিওরি ক্লাসগুলো আছে, এগুলোর শেষের পর্যায়ে আমরা আছি। তো আসো আমরা ফুড নিয়ে আজকে আলোচনা শুরু করি। প্রথম বাক্যটা আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রশ্নটা হোয়াট ইজ ফুড হাইজিন অথবা ডিফাইন ফুড হাইজিন। এখানে WHO, হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হ্যাজ ডিফাইন, তিনি সংজ্ঞায়িত করেছে ফুড হাইজিনকে। হাইজিন কথাটা মানে হচ্ছে স্বাস্থ্যকর। তাহলে অ্যাজ all conditions and measures that are necessary during the production, processing, storage, distribution and preparation। দেখো, অল কন্ডিশন যেটা খাবারের একটা অবস্থা এবং পরিমাণটা যেটা দরকার হয় কোন সময়, খাবার উৎপন্ন করার সময়, প্রোডাকশানে, যেমন প্রসেসিং প্রক্রিয়াজাত করার সময়, স্টোরেজ খাবারকে স্টোর রাখার সময়, ফ্রিজে যেমন আমরা স্টোরেজ করি, গুদামজাত করি বা রেখে দেই পরে খাবো বলে, স্টোরেজ করার সময় বা ডিস্ট্রিবিউশন বিতরণ করার সময়, এবং প্রিপারেশন অফ ফুড এবং খাবার প্রস্তুতের সময়, অর্থাৎ আমি যে খাবারটা দোকান থেকে কিনে নিয়ে আমি বাসায় তৈরি করব, এটাকে বলা হচ্ছে প্রিপারেশন অফ ফুড। টু ইনসিওর, নিশ্চয় করার জন্য, দ্যাট ইট ইজ সেফ, যে এটা নিরাপদ। এই যে প্রথম একেবারে খাদ্য বা খাদ্যদ্রব্য প্লান্ট থেকে, একেবারে উদ্ভিদ থেকে, গাছ থেকে পণ্য উৎপাদন করার পর ওটাকে প্রক্রিয়াজাত করা, ওটাকে প্রসেসিং করা এবং ওটাকে ডিস্ট্রিবিউট করা, এবং ওটাকে আমরা আমাদের খাবার টেবিলে পৌঁছানো পর্যন্ত যাতে তার মানটা ঠিক থাকে এবং এটা সেফ থাকে, এটা নিশ্চিত করাই হচ্ছে ফুড হাইজিন। সাউন্ড অ্যান্ড হোলসাম অ্যান্ড ফিট ফর হিউম্যান কনজাম্পশন, যাতে এটা নিরাপদ থাকলেই তো এটা আমাদের শরীরে যাওয়ার পর
এটা কোনো প্রতিক্রিয়া হবে না, আমাদের ডায়রিয়া হবে না, আমাদের ফুড পয়জন হবে না। আমাদের এটা আমরা এখান থেকে আমরা নিউট্রিটিভ ভ্যালুটা, আমরা পুষ্টিটা পুরোপুরি পাবো। এটাই হচ্ছে ফুড হাইজিন। এবার আসে হোয়াট ইজ ফুড অ্যাডাল্টারেশন। এক্সট্রাকশন কথাটা মানে হচ্ছে কোনোখান থেকে যোগ করা, নিয়ে আসা, মানে উদ্ধৃতি দেওয়া। এক্সট্রাকশন যদি আমরা কোনো শাব্দিক অর্থে যদি এটাকে বলি, কারণ উদ্ধৃতি দেওয়া। হ্যাঁ, এখানে হচ্ছে এক্সট্রাকশন অফ ভ্যালুয়েবল কম্পোনেন্টস, উপাদান, ফ্রম ফুড, ফুডের, খাবারের, অর এডিশন, এটাকে যোগ করা, of something of lower price which is absent in the food normally, with an evil motive which lowers the food value and has injurious effect to health is called food adulteration. Just food hygiene এর উল্টাটাই হচ্ছে food adulteration. That means খাবারকে আমরা কি করলাম, ধরো যে খাবারের মধ্যে আমরা ক্ষতিকর উপাদান মিশ্রিত করলাম। হ্যাঁ, বা খুব উন্নত মানের চালের মধ্যে কি করলাম, খুব কম দামি পচা চাল মিশিয়ে দিলাম। হ্যাঁ, ভালো চালের সাথে পচা চাল মিশিয়ে আমরা এটা মার্কেটে বিক্রি করলাম। এখানে বলছে দ্য এক্সট্রাকশন অফ ভ্যালুয়েবল কম্পোনেন্টস ফ্রম ফুড, ফুড থেকে তুলে ফেলা, মানে মূল্যবান কম্পোনেন্টস, অর অ্যাডিশন অফ সামথিং অফ লোয়ার প্রাইস, এবং ওটার মধ্যে তার চেয়ে যে খাবারের কাছ থেকে দামি কিছু জিনিস তুলে কম দামি জিনিস ঢুকাচ্ছি, হুইচ ইজ অ্যাবসেন্ট ইন ফুড, যেটা খাবারের মধ্যে অনুপস্থিত ছিল। হ্যাঁ, নর্মালি উইথ অ্যান এভিল মোটিভ, যেটা একটা খারাপ কাজের জন্য, অতি মুনাফা লাভের জন্য, হুইচ ইন লোয়ার্স দ্য ফুড, যেটাকে খাবারের মানটাকে আরো নিম্নমান করে দিচ্ছে, ফুড ভ্যালুকে, খাবারের মূল্যটাকে, মানটাকে, অ্যান্ড হ্যাজ ইনজুরিয়াস, এবং এটা ক্ষতিকর এফেক্ট আছে টু হেলথ, আমাদের স্বাস্থ্যে, আমাদের দেহে, ইজ কল্ড ফুড অ্যাডাল্টারেশন। এটাকে বলা হয় ফুড, খাবার অ্যাডাল্টারেশন বা ফুড অ্যাডাল্টারেশন। আচ্ছা, আমরা এখান থেকে এরকম প্রশ্ন হতে পারে, হোয়াট আর দ্য কমন ফুড অ্যাডাল্টারেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের কমন ফুড অ্যাডাল্টারেশন গুলো কি কি, সেটা আমরা একটু দেখে নিই। আমরা দেখি প্রথমে, আমরা দেখিনি কয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, কয়টা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দেখি। এখানে মোট আটটা, মানে বাংলাদেশে কিভাবে কমন ফুড অ্যাডাল্টারেশন, এখানে আটটা পয়েন্ট দিয়ে আলোচনা করেছে, আটটা বিষয়। প্রথমেই দেখো, প্রথমে আছে মিল্ক, অ্যাডিশন অফ ওয়াটার, যে গোয়ালা থেকে যে দুধওয়ালা দুধ কিনে আনতেছে, সে কিন্তু রাস্তার মধ্যে কি করছে, এটার মধ্যে পানি মেশাচ্ছে। রিমুভাল অফ ক্রিম, ওখান থেকে ক্রিমটা সরিয়ে নিচ্ছে। যেমন কিছুদিন আগে বললাম যে আমরা যে মিল্ক ভিটা খাই, মিল্ক ভিটা কিন্তু দুই ধরনের আছে, একটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক পাউডার, একটা হচ্ছে ক্রিম ছাড়া। সেটা ক্রিম থেকে তারা কি বানায়, সে তোমার ঘি বানায়। হ্যাঁ, তারপরে অ্যাডিশন অফ সুগার, দুধের মধ্যে চিনি দেওয়া, অ্যাডিশন অফ মিল্ক পাউডার, মিল্ক পাউডার কিন্তু আলাদা পাওয়া যায়, মিল্কটাকে, গরুর দুধটাকে আবার পাউডার হিসাবে বিভিন্ন দেশ থেকে এগুলো আসে, এবং এটা অত্যন্ত কম দামি। তাহলে দেখো, একটা গরুর খাঁটি দুধের সাথে পানি মেশানো হচ্ছে, ওটার মধ্যে পাউডার মিশানো হচ্ছে, চিনি মিশিয়ে কি করা হচ্ছে, এটাকে অন্যরকম করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু যেটা অরিজিনালিটি থাকলো, অরিজিনালিটিটা ছিল ওটা আর থাকলো না। এটা 1 কেজি গরুর দুধকে 4 কেজি বানিয়ে দেওয়া হলো এগুলা দিয়ে। তাহলে এটা কেন করা হইলো, গরুর খাঁটি দুধ কিন্তু 1 কেজি ছিল, এটার মধ্যে আরো বিভিন্ন পানি মিলিয়ে, বিভিন্ন ধরনের চিনি মিলিয়ে, তারপরে দুধের পাউডার মিলিয়ে ওটাকে 4 কেজি দিয়ে বানিয়ে ওটাকে খাঁটি দুধ হিসাবে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা কেন করা হচ্ছে, লাভের জন্য, যে বেশি টাকা লাভ করা যাবে। সিরিয়ালে দেখো, যেটা আমরা সিরিয়ালগুলো খাই, যেমন রাইস আর মিক্সড উইথ স্টোন, দেখো চালের মধ্যে কি করা হয়, পাথর দেওয়া হয়, গ্রিট, গ্রিট কথা মানে কঙ্কর, মানে পাথরগুলো জমে যেটা হয় কঙ্কর বলি, ওটা দেখতেও কিন্তু লম্বা লম্বা চালের মতো। চালের মধ্যে কঙ্কর মিশলে তুমি আলাদা করতে পারবে না। যখন তুমি বাসায় নিয়ে কুলার মধ্যে যখন চালটাকে করবা, যখন ওটা থেকে যে ভাঙা চালগুলো, যেটাকে আমরা খুদ বলি, যখন যেটাকে তুমি আলাদা করতে যাবে, তখনই কিন্তু তোমার চোখে পড়বে যেগুলো সব আলাদা হয়ে আসবে। এই যে গ্রিটগুলা অ্যান্ড মাঠগুলা, মাটি ছোট ছোট, এগুলো কিন্তু মেশানো হয় অধিক মুনাফার কারণে। এটাই হচ্ছে অ্যাডাল্টারেট করা হচ্ছে। ফ্লোর, ময়দার মধ্যে দেখো, হোয়াইট ফ্লোর ইজ মিক্সড উইথ চক পাউডার, চক পাউডারটি চুন দিয়ে তৈরি হয়, চক পাউডার, যে আমরা আগে আমরা স্কুলে পড়েছি না, চক দিয়ে লিখে ব্ল্যাকবোর্ডের মধ্যে, সেই চক পাউডার কিন্তু ময়দার মধ্যে মেশানো হয়। চক পাউডার কেন মেশানো হয়, দেখো চক কিন্তু ভারী, চক পাউডারটা কিন্তু ভারী। এটা চক পাউডারটা, যেটা আমরা চক ধরছি দেখছো কত ভারী চক থাকে, এই চক পাউডার যখন ময়দার সাথে মেশানো হয়, তাহলে ময়দার পরিমাণটা বেড়ে যায়।
তার ময়দা কম থাকে, পাউডার বেশি থাকে। তাহলে ধরো যে তোমাকে 1 কেজি ময়দা কিনতে গেছো, তুমি ঠিক অরিজিনাল পাবা 750 গ্রাম, আর 250 গ্রাম ওখানে আসে চক পাউডার। কিন্তু এটা তো ওরা বিক্রি করে দিল, কিন্তু আলটিমেটলি এটা আমরা কিন্তু ওটা দিয়ে রুটি বানিয়ে খাচ্ছি, এবং এটা আমাদের দেহে একটা ক্ষতিকর প্রভাব রয়েছে। হচ্ছে তেল, তেলের সাথে কি করে বাই চিপার অয়েল অ্যান্ড মিনারেল অয়েল, মিনারেল অয়েল আর চিপার সস্তায় যে তেলগুলো পাওয়া যায় ড্রামের তেল, এগুলো মিশিয়ে তোমার অরিজিনাল তেল তৈরি করা হয়। আর সত্যিকার অর্থে তেলগুলো আমাদের বাইরে থেকে আসে, এগুলো সবই আমাদের ইম্পোর্ট করতে হয়, এবং এগুলো এগুলো তেলের সাথে, ভালো তেলের সাথে খারাপ তেল মিশিয়ে ওটাকে বিক্রি করা হয়। তারপরে সুইট মিট, সুইট মিট দেখো আমরা যে মিষ্টি খাই, বাই স্যাকারাইন, স্যাকারাইন দেয়। স্যাকারাইন তো বোঝো, এক ধরনের কৃত্রিম মানে মিষ্টি জাতীয় চিনি তৈরি করা হয় যাতে মিষ্টি লাগে, কেমিক্যাল দিয়ে এটাকে মিষ্টি করা হয়, এটাকে স্যাকারাইন বলি। আবার মিষ্টির মধ্যে আবার এক ধরনের আমরা দেখি না লাল, নীল, হলুদ, সবুজ যে মিষ্টিগুলা, এই মিষ্টিগুলো থেকে এক ধরনের ফুড কালার দেওয়া হয়। আসলে ফুড কালার হচ্ছে মানে রং, রং হচ্ছে দুই ধরনের। একটা রং হচ্ছে যেটা খাবারের জন্য মানে আমাদের পেটে মানে যেটা খাদ্যে মিশানোর রং, ফুড কালার। আর আরেকটা রং হচ্ছে যেটা আমার ঘর বাড়িতে পেইন্ট করি, যেমন ঘর বাড়ি পেইন্ট করি বিভিন্ন ধরনের, আমাদের যে রিক্সা, তারপরে রিক্সার মধ্যে দেখো পিছনে আঁকা থাকে, তোমার ছবি তৈরি করা থাকে, মানে যে কোনো আলাদা, অর্থাৎ যে রংটা আমরা অন্য কাজে ব্যবহার করি আর যে রংটা শুধু খাবারে ব্যবহার করি, দুইটা কালার আছে এখানে সুইট মিটে, এটা হচ্ছে ফুড কালার। তো মানে বাংলাদেশ সরকারের মানে খাদ্য নিরাপত্তা আইনের মধ্যে যেটা আছে যে যদি কেউ কোনো কালার মানে রং বেরঙের কোনো খাবার তৈরি করে, তাহলে তাকে অবশ্যই ফুড কালার দিতে হবে। অর্থাৎ যে রং আমাদের শরীরে সহজে পাচ্য, মানে সহজে যেটা হজম হয়ে যায় এবং আমাদের শরীরের ক্ষতি করে না, সেটাকে বলে ফুড কালার। এটা আলাদা কেমিক্যাল পাওয়া যায়, এটা যারা মিষ্টি তৈরি করে তাদের এটা দিতে হয়। আর আর এক ধরনের হচ্ছে যে রং হচ্ছে যেটা আমাদের ঘর বাড়ি দেয়াল করে। তো আমাদের মিষ্টির দোকানগুলো কি করে ফুড কালারটা কিনে না, এটা একটু বেশি দাম, যেহেতু এটা শরীরে খাদ্যের মধ্যে মিশাইতে হবে, এটা কি করে তারা ওই যে বার্নার যে পেইন্ট গুলো আছে যেগুলো আমাদের রং, খোলা খোলা রং পাওয়া যায় যেগুলো দিয়ে আমরা বাড়ি ঘর রং করি, যে কেমিক্যাল গুলো ওখানে এক্সেসিভ অনেক বেশি অ্যাডহেসিভ থাকে, মানে আঠা থাকে, আঠা জাতীয়, এগুলো কি করে এগুলো মিষ্টির সাথে মিশায় দেয় তারা। তারা শুধুমাত্র নিজেদের লাভ করার জন্য এরা এই মিষ্টির সাথে এই ধরনের ফুড কালার না মিশিয়ে অনন্য রং যেগুলো বাজারে পাওয়া যায় খোলা অবস্থায়, এগুলো কিনে তারা মিষ্টির সাথে মিশিয়ে মিষ্টিকে কালার করে, এবং আলটিমেটলি এগুলো আমাদের পেটে গিয়ে আমাদের পেটের মধ্যে পীড়া তৈরি করে, রোগ তৈরি করে। এখানে শুধু স্যাকারাইনের কথা বলা হচ্ছে, আমি আর একটু বললাম। তারপরে দেখো টি, চায়ের সাথে কি করে বা এক্সস্টেড ওল্ড টি, ওই পুরানো চা যে গুদাম করে আছে যেটা চা গুলো মিশিয়ে চা, চায়ের প্যাকেট চা তৈরি করে। তারপর বাটার, ঘিয়ের সাথে কি করে বা স্টার্চ, স্টার্চ হচ্ছে এক ধরনের কেমিক্যাল এবং এনিম্যাল ফ্যাট, এবং যেটা সাবানের মধ্যেও তোমার এনিম্যাল ফ্যাট ব্যবহার করা হয়। বাটার যেমন ঘি, এনিম্যাল ফ্যাট ঘিয়ের মধ্যে দেওয়া হয়, আবার সাবানের মধ্যে দেখো তোমার চর্বি এনিম্যাল ফ্যাটটাকে, একটা হচ্ছে দুধের থেকে একটা আমার ঘি তৈরি হচ্ছে, আর একটা হচ্ছে তোমার ফ্যাটটাকে, ফ্যাট মানে যেটা মাংসের মধ্যে ছিল একটা পশুর, ওখান থেকে ফ্যাট নিয়ে সেটাকে ওই ওই সাথে ওইটার সাথে মিশিয়ে এটা স্টার্চ তৈরি করা হয়। হ্যাঁ, এটাও কিন্তু অ্যাডাল্টারেশন। তারপরে ঘি, বনস্পতি, এখানে কি করা হয় বনস্পতি মিক্সড করা হয়, বনস্পতি ঘিয়ের একটা মানে ক্লাসিফাই সেটাকে করা হয়। তাহলে আমরা দেখলাম যে 8 প্রকার, এটা তোমরা মুখস্থ করে ফেলো। এবার আমরা দেখছি ডিফাইন্ড ফুড ফর্টিফিকেশন। ডিফাইন্ড ফুড ফর্টিফিকেশন হচ্ছে হোয়াট ইজ ফুড ফর্টিফিকেশন। দেখো, হু হ্যাজ ডিফাইন্ড ফুড ফর্টিফিকেশন অ্যাজ দ্য প্রসেস whereby nutrients are added to foods, মানে খাদ্যের যে একটা স্বাভাবিক বা নর্মাল যে একটা খাদ্য উপাদান বা নিউট্রিটিভ ভ্যালু আছে, ওটার সাথে কি করা হয় নিউট্রিটিভ আরও কিছু অ্যাডেড করা হয় ইন রিলেটিভলি স্মল কোয়ান্টিটিস, মানে অল্প পরিমাণ কিছু পুষ্টি ওটাতে অ্যাড করা হয় টু মেনটেন অর ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য ডায়েট। সেই যে খাবারের যে ডায়েট আছে, খাবারের মধ্যে যে ক্যালোরিটা আছে, এটাকে ইমপ্রুভ করার জন্য, এই ক্যালোরিটাকে বাড়ানোর জন্য যে খাবারের বাইরে থেকে যে কিছু অতিরিক্ত পুষ্টি ওই খাবারের মধ্যে যোগ করা হয়, এটাকে বলা হয় ফুড ফর্টিফিকেশন। এবং এটা করা হয় কোনো একটা এলাকার গ্রুপের জন্য, রোগীদের জন্য, বা কোনো একটা সমাজের জন্য, বা পুরো পপুলেশনের জন্য এই ফর্টিফিকেশনটা করা হয়।
তাহলে ফুড ফর্টিফিকেশনটা কি দেখলাম, যে আমাদের একটা খাবার যেটা একটা নর্মাল একটা নিউট্রিটিভ ভ্যালু আছে, সেইটাকে কি করা হয়, আলাদাভাবে কিছু কেমিক্যাল মিক্সড করা হয় ওটাতে, তার সেই ক্যালোরিটাকে, তার পুষ্টি গুণটাকে বৃদ্ধির জন্য আলাদা কোনো আরেকটা পুষ্টিকর জিনিস ওখানে দেয়া হয়। সেই জন্য কি হয়, এটাকে বলা হচ্ছে ফুড ফর্টিফিকেশন। এটা কেন দেওয়া হয়, একটা ডায়েট অফ এ গ্রুপ, এই ডায়েটটা করা হয় একটা গ্রুপের জন্য, একটা কমিউনিটির জন্য বা একটা পপুলেশনের জন্য। এটা ফুড ফর্টিফিকেশন আমরা অনেক সময় করি, যেমন দুধের মধ্যে যে হরলিক্স আমরা দিচ্ছি, এটাও কিন্তু এক ধরনের ফুড ফর্টিফিকেশন। কারণ দুধ, কারণ হরলিক্স কিন্তু কি বলা হয়, হরলিক্সের যে আমরা বিজ্ঞাপন দেখি, খুব একদম খুব স্বাভাবিক একটা, মানে আরও অনেক ফর্টিফিকেশনের অনেক উদাহরণ দেওয়া যায়। আমি খুব সহজ উদাহরণ দিচ্ছি, যে আমরা যে হরলিক্সের বিজ্ঞাপন দেয়, হরলিক্সের বিজ্ঞাপনে আমরা দেখি যে হরলিক্সকে দুধের মধ্যে দিয়ে খেতে বলে। কখন দেখেছো যে হরলিক্সকে তোমার আলাদা করে মিক্স করে দেখাচ্ছে, টিভিতে দেখাচ্ছে না। বলা হয় যে দুধের মধ্যে হরলিক্স দিয়ে খেলে দুধের যে পুষ্টি উপাদান সেটা আরও বেশি শোষিত হবে পেটের মধ্যে গিয়ে, যখন হরলিক্সটা যখন মিক্সড হয়। হরলিক্সটা কিছুই না, এটা হচ্ছে বার্লি এবং ময়দা, আটা। আটা আমরা খাই না যে, তারপরে ভুট্টা, ভুট্টা খাই না। এই ভুট্টাকে তুমি যখন পিষবা, যখন তুমি এটা মিলিং করবা ভুট্টাকে, এই যে মানে যে আমরা ভুট্টাটা খাই, এটাকে যখন তুমি জব ভুট্টাকে তুমি যখন তুমি এটাকে পিষবা, পিষতে দেখবে যে হরলিক্সের মতো হয়ে গেছে, গুঁড়া করলে। ওটার মধ্যে বার্লি এবং সুগার মিক্স করলে এটাই হরলিক্স। বুঝছো, অনেক সময় আটা, গম, গম আছে না, আমরা কিন্তু গম দেখি না। আমরা যেহেতু আমাদের বাংলাদেশে গম খুব কম উৎপন্ন হয়, ঠিক গম আর আটার মতোই। মনে করো যে আটা যেমন ধানের মতোই, গমটা হচ্ছে ধানের মতো, যেমন আমরা ধানটা পাওয়ার পর ওটাকে মাড়াই করে কিন্তু ওটা চাল বের করতে হয়, ঠিক গমটাও সেম। তবে যে গমটাকে, ওই গমটা, যে গম তো আটা হয়, আটা তো একটা পাউডারের মতো হয়, আমরা এটা বাজারে পাই। কিন্তু অনেক সময় গম আছে, গমকে বাসায় নিয়ে গিয়ে ওই গমকে কি করবা, তোমার ওই যে কড়াইয়ের মধ্যে ওটা ভাজবা। গমটাকে ভাজার পরে তখন ওটাকে গুঁড়া করাটা খুব সহজ হয়ে যায়। গমটা যখন ভাজা হয়, লাল হয়ে যাবে, তখন ওটাকে গুঁড়া করে দেখবা, দিস ইজ জাস্ট লাইক অ্যান হরলিক্স। একবার দেখবে যে হরলিক্সের মতো দেখা যায়। তার মানে কি, আবার ভুট্টা, গম, বার্লি, এই তিনটার মিশ্রণই কিন্তু হরলিক্স। তারপরে এই উপাদানগুলো মিলেই কিন্তু হরলিক্স হচ্ছে। হ্যাঁ, দেখছো, এটাও কিন্তু একটা ফুড ফর্টিফিকেশনের একটা উদাহরণ হয়ে গেল। আমি হরলিক্সটা উপাদানগুলো বলতে গিয়ে কিন্তু হরলিক্সটাও কিন্তু এক ধরনের ফুড ফর্টিফিকেশন। আবার যখন তুমি দুধের মধ্যে হরলিক্স দিয়ে খাচ্ছ, তখন কিন্তু দুধের যে নিউট্রিটিভ ভ্যালুটা ছিল, যে ক্যালোরিটা ছিল, হরলিক্স 2 চামচ, হরলিক্স 1 গ্লাস দুধে 2 চামচ হরলিক্স দেওয়ার কারণে কিন্তু ওই ভ্যালুটা, ক্যালোরিটা কিন্তু বেড়ে গেল। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার ফুড ফর্টিফিকেশন। এবার আমরা দেখব হোয়াট ইজ কন্টিমিনেশন অফ ফুড। ফুড কন্টিমিনেশন রেফার্স, মানে উল্লেখ করে টু ফুড, যে ধরো খাবারের কথা, দ্যাট হ্যাজ বিন করাপ্টেড, যেগুলো নষ্ট হয়ে গেছে, করাপ্টেড, নষ্ট হয়ে যায়, উইথ অ্যানাদার সাবস্টেন্স, অনন্য সাবস্টেন্সের কারণে, আইদার ফিজিক্যাল, বায়োলজিক্যাল অর কেমিক্যাল। ফিজিক্যাল কথাটা মানে, ফিজিক্যাল কথা মানে আমার দেহ, আর খাবারের ফিজিক্যাল হচ্ছে খাবারের দেহ, যে খাবারটা, যদি খাবারটাকে তুমি যদি এমনি খোলা অবস্থায় রেখে দাও। বায়োলজিক্যাল যেটা বলছে যে খাবারের ভিতরে যে কেমিক্যাল যে বন্ডটা আছে, এটা যদি তোমার নষ্ট হয়ে যায়, অথবা কেমিক্যাল অর কেমিক্যাল যেটা, এই কারণে কি হয়, একটা হচ্ছে খাবার তুমি খোলা রেখে দিলা এনভায়রনমেন্টাল কারণে, ফিজিক্যাল, একটা একটা খাবার আপনি আপনি পচে গেল। ধরুন আমি আমি একটা উদাহরণ দেই, ফুড কন্টামিনেশনটা, যেটা আমি বাসায় কিছুদিন আগে করছি, যে তোমার আমলকি, আমলকি আমি বাজার থেকে কিনে এনে কি করেছি, যে কোনো খাবারকে, মানে বাসায় আনার পরে যে কোভিড-19 কারণে খোলা জিনিস, যেমন আমলকি বাজারে এমনিতে পাওয়া যায়, খোলা অবস্থায় পাওয়া যায়, এটা তার প্যাকেটে পাওয়া যায় না। আর আমলকিকে বাজারে এনে ঘরে এনে কি করেছি আমি, ওটাকে পানি এবং সাবান, পানিতে ওই যে তোমার ডিটারজেন্ট পাউডারের মধ্যে, পানির মধ্যে ডিটারজেন্ট পাউডার দিয়ে ওটাকে একটু সাবান পানি তৈরি করে ওখানে আমলকি দিয়ে দিয়েছি, যে 5 মিনিট পরে আমি আমলকিকে তুলে ফেলবো, তাহলে তার উপরের যে যেটা আছে, যদি কোনো জীবাণু থাকে ওটা পরিষ্কার হয়ে যাবে। এটা অন্যান্য ফলের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ করে। কিন্তু আমলকির ক্ষেত্রে কি হয়েছে জানো, আমলকির ক্ষেত্রে ওই সাবান পানিতে আমলকিটা রাখার পর আমি 10 মিনিট পরে যখন বের করেছি, বের করে ওটাকে আবার ভালো পানি দিয়ে ধুয়ে আমি একটা পাত্রে অনেকগুলো, মনে করো এই আমলকি বড় বড় ধরো 10-12 পিস আমি রেখে দিয়েছি, তার মধ্যে আমি 2 পিস আমলকি খেয়েছি। এখন 8 পিস আমলকি, যে আমলকিটা
তোমার ধরো নষ্ট হওয়ার কথা, খুব কম নষ্ট হয় আমলকি, একটু খুব সময় নেয় আমলকি নষ্ট হইতে, সেটা পরের দিন দেখি যে সব আমলকি নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে, পচে গেছে। কারণ সে আমলকি যে বডিটা, যে ফিজিক্যাল যে বডিটা আছে, এই বডিটা কিন্তু যে সাবান পানি ডিটারজেন্ট পাউডারের সংস্পর্শে আসছে, এবং তার ওই আমলকির ভিতরে বায়োলজিক্যাল কেমিক্যাল পরিবর্তন হয়ে গেছে, এবং সে যে একটা নিউট্রিটিভ ভ্যালুটা ছিল, যে একটা যে নর্মাল যে তার একটা মেটাবোলাইন মেটাবলিজমটা ছিল, ওইটা নষ্ট হয়ে গেছে। দেখো ফুড কন্টামিনেশন এখানে অনেকগুলো আমরা একটা দেখতে পাচ্ছি, যে খাবারের মধ্যে, রাস্তায় যে খোলা খাবার থাকে, এই খাবারের মধ্যে মাছি বসতেছে, এই মাছিগুলো কিন্তু ক্যারিয়ার, বিভিন্ন ধরনের জীবাণু এরা ক্যারি করে, এই ক্যারিয়ারগুলা কিন্তু এই খাবারের মধ্যে দিয়ে দিল, তাহলে ফুডটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। এই খাবারটা যখন আমার তোমার পেটে যাবে, আমাদের পেটে পীড়া হবে। এই যে তোমার ফিজিক্যাল দেখো, এই যে সব খাবারকে এভাবে একত্রে করা, দেখো আমরা দেখতে পাচ্ছি টমেটো আছে, তারপরে ইভেন মাংসের টুকরা, দেখো মাংসকে এভাবে টুকরা করে ওটার সাথে রেখে দেওয়া হয়েছে। তোমার ওখানে আমরা দেখতে পাচ্ছি বাঁধাকপি টাইপের কিছু একটা আছে, হ্যাঁ আলু আছে, তারপরে দেখো তোমার এখানে গাজর আছে, এগুলো কিন্তু কন্টামিনেট হয়ে গেছে। তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যে এগুলো কিন্তু তাজা অবস্থায় নাই, দেখো এগুলো শুকিয়ে যাচ্ছে, দেখো গাজরগুলো দেখো, এগুলো কিন্তু মনে হচ্ছে যে তাজা অবস্থায় নাই। তাহলে এই যে সমস্ত খাবারগুলোকে একত্র করে রাখা, এই যে ফিজিক্যাল কারণে এটার বায়োলজিক্যাল চেঞ্জটা হয়ে যায়, একটার সাথে একটা সংস্পর্শে আসলে এক একটা তো এক একটা কেমিক্যাল বন্ড আছে, এইগুলো কি হয় তোমার কন্টামিনেটেড হয়ে যায়। এই খাবারগুলো যেন বলা হচ্ছে যে এভাবে রাখতে নাই বা এভাবে অ্যারেঞ্জ করতে নাই, এখানে ক্রস করে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে। ফুড কন্টামিনেশনের এটাও একটা উদাহরণ। কিভাবে খাবারগুলো কন্টামিনেটেড হয় আমরা এখন সেটা দেখব। প্রশ্নটা হচ্ছে হাউ ফুড বিকামস কন্টামিনেটেড। প্রথমটা আমরা পয়েন্টটা দেখছি, বলছে যে মাইক্রো অর্গানিজমস আর ক্যারি টু ফুড বাই, মানে খাবারের মধ্যে কিভাবে মাইক্রো জীবাণুগুলো যায়, কিভাবে খাবার জীবাণুগুলো ক্যারি করে বা জীবাণু চলে যায়, সেটা আমরা দেখব। এখানে ইন টোটাল মাত্র 4টা পয়েন্ট আছে মাইক্রো অর্গানিজমের ক্যারি করে। দেখো এটাকে হাইলাইট করা হয়েছে, যেমন হাত দিয়ে কিন্তু যে একটু আগে যেমন আমি তোমাদেরকে উদাহরণ দিলাম, যে আমি আমলকিটা খোলা অবস্থায় বাজারে পাওয়া যায়, 10টা মানুষ কিন্তু 1000টা মানুষ এই আমলকিকে ধরে ধরে বলে যে এটার দাম কত, তখন কি প্রত্যেকটা মানুষের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা জীবাণু সে ক্যারি করছে। একটা মানুষ, আমি তো শুধু আমলকি ধরি নাই বাজারে গিয়ে, আমি তো আরো অনেক কিছু ধরেছি হাত দিয়ে। তার মানে এটা কি, আমার মতো আরো 100টা হাজার হাজার মানুষের 1000টা জিনিসকে হাত দিয়ে ধরে ধরে দেখে যে এটা টাটকা আছে নাকি এটা ভালো আছে। এটা দেখতে হলে তো আমাকে হাত দিয়ে ধরতে হবে একটা জিনিস। তাহলে কি হচ্ছে, সে যে প্রত্যেকটা মানুষের হাতে মাইক্রো অর্গানিজমগুলো সে খাবারের মধ্যে লেগে গেল, এইটা খাবারটা কন্টিমিনেট হয়ে গেল। 2 নম্বর ফ্লাইজ, একটু আগে যেটা দেখলাম ককরোচেস এন্ড আদার ইনসেক্টস, যে পোকাগুলো আছে, তেলাপোকা আছে, ফ্লাই আছে, মাছিগুলো আছে, এগুলো খাবারে বসে। 3 নম্বর র্যাটস, মাইস, এগুলো বাসায় আসলে বা গুদাম ঘরে এগুলো পাওয়া যায়। ইঁদুর, মাইস, চিকেন্স অ্যান্ড আদার এনিমেলস, এগুলো গ্রাম দেশে আমরা পাই, যে মুখ দিয়ে দিল, তোমার মুরগির বাচ্চা এটাতে মুখ দিয়ে দিল, সে মুরগির বাচ্চা তো সব জায়গায় মুখ দিচ্ছে, সে কেঁচোও খাচ্ছে, আবার কেঁচো এসে তোমার ধানের মধ্যেও মুখ দিয়ে দিল, গমের মধ্যে মুখ দিয়ে দিল, তুমি সবজি রাখছো ওটার মধ্যে গিয়ে ঠোকর দিয়ে দিচ্ছে, এভাবে কিন্তু কন্টিমিনেট হয়ে যাচ্ছে। ডার্টি কন্টেইনার অর ডিশেস, এবং আমরা যে খাবারটাকে যে রাখি ওইটাও অনেক সময় আমরা খেয়াল করি না এটা দূষিত কিনা, এটা অপরিষ্কার থাকে। এই যে অপরিষ্কার, দূষিত, ময়লা আবর্জনা পূর্ণ থাকলে ওখান থেকেও খাবার কন্টামিনেটেড হতে পারে। এই ছিল আমাদের চ্যাপ্টার। ডেসক্রাইব হাউ ফুড ইজ কন্টামিনেটেড। এবার আমরা দেখব বর্ণনার মধ্যে যাচ্ছে যে খাবার কিভাবে কন্টামিনেটেড হয়। এটা হচ্ছে গিয়ে তোমার এখানেও 3টা পয়েন্ট দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট রিজন ফর ফুড কন্টামিনেশন, যদি ফুড কন্টামিনেশন থেকে প্রশ্ন আসে তাহলে এই পুরো বিষয়গুলো নিয়ে তোমাকে আলোচনা করতে হবে, যেটাই দিবে ওটাই তোমাকে লিখতে হবে। এখন বলছে ডেসক্রাইব হাউ ফুড ইজ কন্টামিনেটেড, কিভাবে কন্টামিনেটেড হয়। ইম্পর্টেন্ট রিজন ফর ফুড কন্টামিনেশন, খুব মানে গুরুত্বপূর্ণ 3টা রিজন বলছে এখানে, আর ওগুলো তো দেখানো হয়েছে 4টা, যে কিভাবে হচ্ছে, মানে তোমার এজেন্টটা কি, মানে মানে ভায়াটা কি, মাধ্যমটা কি। হ্যাঁ, আর এখানে দেওয়া হচ্ছে যে
তোমার ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ দেখানো হচ্ছে এখানে ফুড কম্বিনেশনের। নাম্বার ওয়ান, পিপল প্রিপেয়ার ফুড উইথ ওয়াটার হুইচ কন্টেন্স হিউম্যান অর অ্যানিম্যাল ফেসেস। ফেসেস কথা মানে পায়খানা, ফেসেস অ্যানিমেল, মানুষ এবং আমরা একটু আগে বলছি যে আমরা কিন্তু গ্রামীণ অর্থনীতি বা শহরের মানে পরিবেশের মধ্যে অনেক পার্থক্য আমরা লক্ষ্য করি। এখন পার্থক্যগুলো কমে আসতেছে, কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে স্যানিটারি হাইজিন এখন সবাই ব্যবহার করে, গ্রামেও ব্যবহার করে। যাদের মানে অবস্থা সম্পন্ন তারা কিন্তু এখন পাকা পায়খানা ল্যাট্রিন তৈরি করছে। আর মোটামুটি এখন অনেকেরই ল্যাট্রিন কিন্তু আগে যেমন ওপেন ছিল, এখন ওপেন আর থাকে না, এখন দরমা বা টিন দিয়ে তোমার ল্যাট্রিনটা করা হয় এবং এটা স্যানিটাইজ করা হয়, মানে যাতে হাইজিনটা ঠিক থাকে জিনিসটা। পায়খানা আমাদের মলগুলো যাতে তোমার যে পায়খানার যে লাইন আছে সোয়ারেজ লাইন দিয়ে যাতে মলগুলো যায়, কিন্তু গ্রাম দেশে কিন্তু সোয়ারেজ লাইনের এত বালাই ছিল না। পায়খানাগুলো সাধারণত পুকুর বা খালের কিনারের সাইডে করা হইতো, যাতে সহজে পায়খানাটা ওই খালের পানিতে চলে যায় বা পুকুরের পানিতে চলে যায়। এবং মজার কথা হচ্ছে যে পুকুরের পানিতে আমার পায়খানাটা চলে যাচ্ছে, সে পুকুরের পানি দিয়েও কিন্তু আবার থালা বাসন মাজা হচ্ছে। যেহেতু পানি নিয়ত পরিবর্তনশীল, সেহেতু মলগুলো তো আর সবসময় এক জায়গায় ভেসে থাকে না, সেটা নিচে পড়ে যায় বা অন্য জায়গায় চলে যায়, আবার কিন্তু পানিটা চেঞ্জ হয়ে ভালো পানি চলে আসে। এ কারণে কি হয়, গ্রামীণ মানুষগুলো কিন্তু এই সকল কারণে স্যানিটাইজ যে পানি যে দূষিত হয়ে আছে সেটা কিন্তু খালি চোখে বোঝার উপায় নাই। অনেক সময় দেখা যেত, কিন্তু করারও তো কিছু নাই। তো যেখানে তোমার পরিষ্কার সুপেয় পানির অভাব, যেখানে টিউবওয়েলের অভাব, যেখানে টিউবওয়েলের গভীর নলকূপের পানি আনতে যাইতে হয় 2 মাইল হেঁটে, এখন অবস্থা এখন অবস্থা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু এটা একটা কমন ব্যাপার যে প্রিপেয়ার ফুড, আমি সেই খাবারটা রান্না করতেছি ওই পুকুরের পানি দিয়ে যেখানে হিউম্যান অ্যান্ড অ্যানিম্যাল ফেসেস আছে। পিপল হু প্রিপেয়ার ফুড ডু নট ওয়াশ দেয়ার হ্যান্ডস। যারা খাবার তৈরি করছে, বিশেষ করে মহিলারা রান্নাঘরে থাকে, তারা তাদের হাতটা ধুচ্ছে না বিফোর দে টাচ দ্য ফুড। এই খাবারকে ধরার সময়, ধরো টমেটোকে ধরছি আমি, ধরো বেগুন ধরছি আমি, যে কোনো খাবার সবজি ধরছি, এটা ধোয়ার আগে হাত পরিষ্কার করতে হবে, সেটা করছে না। 3 নাম্বার, পিপল কিপ কুকড ফুড ওয়ার্ম ফর আওয়ার্স। মানে রান্না করা খাবারকে সে গরম করে রাখছে অনেকক্ষণ যাবত বিফোর দে সার্ভিং, মানে সার্ভ দেওয়ার আগ পর্যন্ত। এটা সাধারণত আমাদের ঢাকা শহরের বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টে এগুলো করা হয়। তারা কি করে, খাবারটাকে ওয়ার্ম করার জন্য তোমার চুলাটাকে স্টোভটাকে হালকা ধিমা করে তোমার রেখে দেয় খাবারটা ওটার মধ্যে, যেটা সারাক্ষণ খাবার একটা গরম তাপের মধ্যে থাকে। এটাও কিন্তু কন্টামিনেশন হয় খাবার। আদার রিজন ফর ফুড কন্টামিনেশন, অন্যান্য রিজন কন্টামিনেশনের কথা বলা হচ্ছে। দেখো, নাম্বার ওয়ান, ফুড ক্যান বি কন্টামিনেটেড ইফ ফল ইন দ্য গ্রাউন্ড। যদি আমি খাবারটা প্লেটে করে বা তোমার একটা জারে করে আমি নিয়ে যাচ্ছি খাবারটা, খাবারটা মাটিতে পড়ে গেল। এখন চিন্তা করো, তুমি বাসা থেকে খাবারটা বের করে তুমি রান্নাঘরে নিয়ে যাচ্ছ, মাঝখানে তোমার উঠোন আছে, উঠোনটা তোমার ময়লা, উঠোনটা তোমার কাদা মাটিতে ভরপুর, কিছু বৃষ্টি হয়েছে, ময়লা পরিপূর্ণ, বালুতে পরিপূর্ণ, হঠাৎ করে খাবারটা উঠোনে তোমার পড়ে গেল, তাহলে এখানে কন্টামিনেশন হওয়ার সম্ভাবনা আছে। র ফুড ক্যান বিকাম কন্টামিনেটেড ডিউ টু ডাস্ট অর পলিউশন। এই যে র ফুড তো ওইটাই যেগুলো আমরা কেটে ধুয়ে মশলা দিয়ে তৈরি করি, পাতিলে দিয়ে বিভিন্ন ধরনের ইয়ের মধ্যে দিয়ে আমরা কি তৈরি করি, আমাদের খাবারটা আমরা রান্না করি, এটা হচ্ছে র ফুড। এই র ফুডের মধ্যে ধুলাবালি থাকলে, সেটা পলিউশন লাগলে সেটা কি হবে, তোমার কন্টামিনেট হয়ে যাবে। ফুড কেপ্ট ইন ডার্টি ডিশেস, ওই যে একটু আগে বলা হচ্ছে যে ডার্টি ডিশ, যেখানে খাবার রেখেছো ওই জায়গাটা অস্বাস্থ্যকর, একটা ময়লা পাত্রে তুমি খাবার রেখেছো। 4 নম্বর, কিপিং ফুড ওপেন ফর এ লং টাইম, খোলা অবস্থায় খাবার রেখে দেওয়া। খাবারকে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হয় যাতে জীবাণুগুলো না ঢুকে বাতাসের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে, মাছি বা যে কোনো ব্যাপারে যাতে ওখানে না বসে, যেন ফুডটাকে কি করতে হয়, সবসময় ঢেকে রাখতে হয়। তাহলে এটা অনেকক্ষণ ধরে যদি খোলা অবস্থায় রাখি তাহলে এটা কন্টামিনেট হয়ে যাবে। ফ্লাইস অ্যান্ড আদার পেটস মে কন্টামিনেট ফুড, একই কথা, যে ফ্লাইস এবং আদার পেটসগুলো ফুডকে কন্টামিনেট করতে পারে, দূষিত করে দিতে পারে। তো দেখো, একটা কথা বারবারই আসতেছে, কিন্তু এটা এভাবে পড়তে হবে, মুখস্থ করতে হবে। আসো আমরা কন্টামিনেশনটা শেষ করলাম।
pasteurization of milk. Define pasteurization. আমরা মিল্ক ভিটা দুধ আমরা অনেকে খাই, তো এটা আমাদের দোকান থেকে কিনে আনতে হয় মিল্ক ভিটা দুধ। সো মিল্ক ভিটা দুধের হচ্ছে তোমার 1/2 লিটার, তারপরে তোমার 250 ml, তারপরে 1 লিটার, 500 ml, তিনটা প্যাকেট পাওয়া যায়, 1 কেজি, আধা কেজি আর 250 গ্রাম। তো তোমরা দেখবা যে ওখানে লেখা থাকে ইংরেজিতে প্যাস্টোরাইজড মিল্ক, আর বাংলায় লেখা থাকে পাস্তুরিত তরল দুধ। পাস্তুরিত, পাস্তুরিত কথাটার মানে হচ্ছে যে তোমার গরুর খামার থেকে যে দুধটা মিল্কিতে ফ্যাক্টরিতে গেল, এই দুধটা থেকে কে প্যাকেটজাত করার আগে দুধটাকে প্যাস্টোরাইজড করা হয়, যাতে, কারণ দুধটা তো তোমার হাতে সে যাচ্ছে না, দুধটা প্যাকেট হয়ে এটা তোমার দোকানে যাবে, এটা বিতরণ হবে সারা দেশে, এটা বিভিন্ন দোকানে যাবে, দোকানে গিয়ে আবার এটা ফ্রিজে রাখা হবে, বা দোকানে এটা এভাবে রেখে দিবে, তারপরে তুমি ওই দোকানদারের কাছ থেকে কিনে নেবে। যে যে কোম্পানি থেকে তোমার হাতে আসা পর্যন্ত, মানে উৎপাদনকারীর কাছ থেকে ভোক্তার হাতে আসার মাঝখানে যে প্রক্রিয়াগুলো, যে সময়টা, এই সময়টা অনেক দীর্ঘ সময় থাকে। ধরো আজকে একটা কোম্পানি যে দুধটা উৎপাদন করছে, সে দুধটা কি তুমি এখনই পাবে, 1 ঘন্টা পরে পাবে? নো। এটা কি হবে, এটাকে তারা প্যাকেট করবে, প্যাকেট করার পরে সেটা আবার ওটাকে বড় প্যাকেটে ঢুকবে, বড় প্যাকেট করার পরে এটা হিসাব হবে যে কতটুকু গেল, তারপরে ওদের ওখানে লিস্ট আছে যে এটা কোথায় যাবে, ঢাকায় যাবে না, চিটাগাং যাবে না, রাজশাহী যাবে না, খুলনা যাবে না, যশোর যাবে। তো ওরা ওখানে এটাকে পাঠায়, ওখানে আবার ওদের ওই এজেন্টের কাছে যাওয়ার পরে সে ঢাকায় যে গেছে, রাজশাহীতে যে গেছে, রাজশাহীতে এত আসছে, এখন এটা আবার বিভিন্ন উপজেলায় ছড়িয়ে যায়, তারপর গ্রাম পর্যায়ে যায়। এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, মানে দুধটা যখন উৎপাদন হইল, গরুর খামারির কাছ থেকে আমি দুধটা আনলাম, দুধটা আনার পর আমি মেশিনে দুধটা দিলাম, মেশিনে কিন্তু এটা একটা একবার রিফাইন্ড হইলো। রিফাইন্ড হইলো কি, দুধটার কাছ থেকে কিন্তু কিছু দুধ আছে যেখান থেকে আমি ক্রিম বের করে সেটাকে আমি স্কিম মিল্ক করে ফেলছি, আবার কিছু দুধ আছে আমি তাদেরকে হোল মিল্ক করছি, আবার যে দুধ থেকে আমি ক্রিমটা বের করেছি সে ক্রিম দিয়ে কিন্তু আমি আবার মাখন তৈরি করছি। তাহলে দেখো একটা দুধ হচ্ছে এক ধরনের একটা নিউট্রিশিয়াস ফুড, এবং এটাকে বলা হচ্ছে আদর্শ খাবার, কারণ এই দুধের মধ্যে সব ধরনেরই ভিটামিন এখানে রয়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেখান থেকে কিন্তু সব কিছু কিছু ভিটামিন আলাদা করে দেওয়া হচ্ছে, কারণ ওই 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 নিউট্রিশনটাকে আবার আরেকটা ফুডে পরিণত করার জন্য। তাহলে দেখো এই যে প্রক্রিয়াটা, এবং শেষে যখন যে তরল দুধটা ফুল ক্রিম মিল্ক পাউডার যেটা পাস্তুরও করা হয়, যাতে আমরা ভোক্তা, যাতে আমরা ওই দুধটা অনেক দিন নষ্ট না হয়, এই জন্য এটাকে প্যাস্টোরাইজ করা হয়। আসা আমরা দেখি, pasteurization may be defined as the heating of milk to such temperature, দুধকে একটা তাপের মধ্যে রাখা, এমন একটা তাপমাত্রায়, and for such period, এবং এমন কিছু দিনের জন্য, পিরিয়ড মানে একটা নির্দিষ্ট মানে একটা সময়ের জন্য, as are required to destroy any pathogens, যেটা দরকার হয় যে এখানে প্যাথোজেন্স গুলা destroy থাকে, that may be present while causing minimal changes in the composition, অর্থাৎ that may be present, যেটা প্রেজেন্ট থাকতে পারে while causing minimal changes in the composition, মানে কম্পোজিশন করলে যে মিনিমাল, মানে ম্যাক্সিমাম আর মিনিমাল দুটো কথা আছে, খুব কম পরিবর্তনটা হবে ফ্লেভার অ্যান্ড নিউট্রিটিভ ভ্যালু। অর্থাৎ দুধটা প্যাস্টুরাইজ করে তোমার হাতে আসা আগ পর্যন্ত কিন্তু ধরো যে 7-8 দিন দুধটা ওই অবস্থায় ছিল, এই 7-8 দিন দুধের মধ্যে যাতে কোনো ধরনের ব্যাকটেরিয়ার জন্ম না হয় সেটাকে অক্ষুণ্ণ রাখার জন্য, এবং তুমি যাতে একেবারে ব্যাকটেরিয়া বিহীন দুধ, ভালো দুধ তুমি পাও, সেটাই এর জন্যই প্যাস্টোরাইজ করা হয় দুধটাকে। এবার আসো, হোয়াট আর দ্য মেথডস অফ প্যাস্টোরাইজেশন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হোয়াট আর দ্য মেথডস অফ প্যাস্টোরাইজেশন, পাস্তুরিত করার পদ্ধতি। এখানে আমরা দেখব 2-3টা পদ্ধতি এখানে আছে, আমি আর তোমাদের একটু বলে নেই, তোমাদের বইতে এটা একটা টেবিল আকারে দেওয়া আছে, তোমাদের বইতে এটা, তোমার নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স বইতে তোমার এই মেথড অফ প্যাস্টোরাইজেশনটা একটা টেবিল আকারে দেওয়া আছে, কিন্তু আমার পক্ষে এখানে টেবিল তৈরি করে এটা দেখানো সম্ভব না। সম্ভব অবশ্যই, কিন্তু তোমরা তোমাদের মোবাইলে যদি এটা দেখো, এটা তোমরা বুঝবা না ওই টেবিলটা, এই কারণে আমি ওটাকে ভেঙে এটা আলাদা আলাদাভাবে 3টা পর্যায়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে হোল্ডার মেথড, এটাকে ব্যাট মেথড বলা হয়।
প্রথম মেথডটা হচ্ছে হোল্ডার মেথড। এখানে তিনটা পয়েন্ট আছে। দেখো, ইন দিস প্রসেস, মানে এটা হোল্ডার মেথডটা কি, এটা এখানে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে যে ইন দিস প্রসেস, এই প্রক্রিয়ায় মিল্ক ইজ কেপ্ট অ্যাট 63 to 66 ডিগ্রি সেলসিয়াস ফর অ্যাটলিস্ট 30 মিনিটস। এই প্রক্রিয়ায় দুধটাকে আধা ঘন্টা যাবত 63 থেকে 66 ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়। আমরা জানি যে যে কোনো কিছু যখন ফুটে, মানে বুদবুদ তৈরি হয়, এটা 100 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পর কিন্তু এটা ফুটা শুরু করে। যেমন নরম নরম যে পানিটা, এটা 100 ডিগ্রি সেলসিয়াসে যাওয়ার পরে কিন্তু সেটা ফুটে ওঠে, মানে ব্লক দেয়, হ্যাঁ, খাবারের এই পানির মধ্যে। তো এখানে এটাকে বলছে যে 63 to 66 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে 30 মিনিট রাখতে হবে। তারপরে কি করতে হবে, দেন কুইকলি কুলড এট 5 ডিগ্রি সেলসিয়াস। তারপরে একেবারে খুব দ্রুত এটাকে 5 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনতে হবে। মানে ধরো গরম করে ফ্রিজে দিয়ে দেয়, ফ্রিজের মতো এনভায়রনমেন্টের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে। তোমার আধা ঘন্টা ওই 63 থেকে 66 ডিগ্রি তাপমাত্রায় থাকার পরে এটাকে খুব দ্রুত 5 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। দিস মেথড ইজ রিকমেন্ডেড ফর স্মল অ্যান্ড রুরাল কমিউনিটিস। এগুলো যে গ্রাম দেশে, যেখানে তোমার সরাসরি তোমার গরু আছে, নিজের গরু থেকে তুমি দুধ দোয়ায় দুধ খাচ্ছ, তোমার ওইখানে কোনো দোকান নাই কেনার, রুরাল এলাকা, স্মল কমিউনিটির জন্য এই পদ্ধতিটা উপকারী। ইন লার্জ সিটিজ ইট ইজ গোয়িং আউট অফ ইউজ। এটা বড় শহরে তো আমরা দুধ তো ওই যে বললাম যে আমরা তাৎক্ষণিক পাচ্ছি না। এটা হচ্ছে তাৎক্ষণিকভাবে তুমি দুধ দোয়াচ্ছ, তোমার নিজের গরু দুধ দোয়ে তুমি এই পদ্ধতি, হোল্ডার মেথড, তুমি পদ্ধতিটা করে তুমি দুধটাকে অনেকক্ষণ অনেকক্ষণ তুমি জীবাণুমুক্ত রাখতে পারো এই পদ্ধতিতে। তারপর এইচটিএসটি মেথড। এইচটিএসটি কে বলছে হাই টেম্পারেচার অ্যান্ড শর্ট টাইম মেথড। এসটিতে হাই টেম্পারেচার, এসটিতে শর্ট টাইম। এটাকে বলা হয় এসটিএসটি মেথড, হাই টেম্পারেচার অ্যান্ড শর্ট টাইম মেথড। এখানে কি বলা হচ্ছে দেখো, মিল্ক ইজ র্যাপিডলি হিটেড টু আ টেম্পারেচার অফ নিয়ারলি 72 ডিগ্রি সেলসিয়াসে। এটাকে কি করতে হবে, খুব দ্রুত এটাকে গরম করতে হবে। ইজ হেল্ড অ্যাট দ্যাট টেম্পারেচার ফর নট লেস দ্যান 15 সেকেন্ডস অ্যান্ড দেন র্যাপিডলি কুলড অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস। মানে 72 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এটাকে প্রায় 15 সেকেন্ড ইজ হেল্ড অ্যাট দ্যাট টেম্পারেচার ফর নট লেস দ্যান 15 সেকেন্ড। ধরো যে আধা মিনিট বা 1 মিনিট এটা 72 ডিগ্রি সেলসিয়াসে নেওয়ার পর খুব দ্রুতটাকে 4 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে ঠান্ডা করে দিতে হবে। দিস ইজ নাও দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মেথড। এটা খুবই বেশি ব্যবহার করা হয়। ভেরি লার্জ কোয়ান্টিটিস অফ মিল্ক পার আওয়ার ক্যান বি পেস্টোরাইজড বাই দিস মেথড। অনেক পরিমাণ, মনে করো 2 টন 3 টন দুধ, এটা যেমন যে মিল্ক ভিটা কোম্পানিতে বা এগুলো এই ধরনের মেথডকে মেশিনের মাধ্যমে এই ধরনের মেথডটা অ্যাপ্লাই করা হয়। প্রথমে 72 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে তারপরে তাকে 4 ডিগ্রি সেলসিয়াসে নামিয়ে আনা হয়। দিস ইজ নাও দ্য মোস্ট ওয়াইডলি ইউজড মেথড। এটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। ভেরি লার্জ কোয়ান্টিটিস অফ মিল্ক পার আওয়ার ক্যান বি পেস্টোরাইজড বাই দিস মেথড। এই পদ্ধতির মাধ্যমে অনেক বেশি পরিমাণ, কয়েক টন দুধকে একবারে পেস্টোরাইজ করা হয় প্রতি ঘন্টায়। আর ইউএসটি মেথড, এই যে ইউএসটি মেথড একটু আলট্রা হাই টেম্পারেচার মেথড। ইউএসটি মেথড আবার যেমন ধরো মিল্ক ভিটা দুধের পরেও আমাদের কিছু যে তোমার কিছু আফতাব দুধ আছে, তারপরে আরও কিছু মানে দুধের কোম্পানি চলে আসছে, তারা এরকম মিল্ক ভিটার মতো দুধ উৎপাদন করছে এবং তারা কিন্তু ইউএইচটি মেথডটা ব্যবহার করে, লেখা থাকে প্যাকেটের গায়ে যে ইউএসটি মেথড দ্বারা উৎপাদিত, অলসো নোন অ্যাজ পাস্তুরিকৃত, ইউএসটি মেথড দ্বারা পাস্তুরিকৃত পদ্ধতি দ্বারা, তো অলসো নোন অ্যাজ আলট্রা হাই টেম্পারেচার মেথড। ইউএসটি মানে আলট্রা হাই টেম্পারেচার মেথড, যেটাকে বলছে মিল্ক ইজ র্যাপিডলি হিটেড ইউজুয়ালি অ্যাট 2 স্টেজেস। যেটা 2 স্টেজে এটাকে তাপ দেওয়া হয় দুধের মধ্যে। দ্য সেকেন্ড স্টেজ ইউজুয়ালি বিং আন্ডার প্রেশার। সেকেন্ড স্টেজটাকে আন্ডার প্রেশারে রাখা হয় টু 125 ডিগ্রি সেলসিয়াস ফর এ ফিউ সেকেন্ডস অনলি। কয়েক সেকেন্ডের জন্য সেকেন্ড মানে স্টেজে দুধটাকে 125 ডিগ্রি সেলসিয়াসে মধ্যে আন্ডার প্রেশার কথাটার মানে কি, যে প্রেশার কুকার দেখছো, প্রেশার কুকার কি করে, এটা একটা এয়ার টাইট, মানে এখানে বাইরের বাতাস ভিতরে ঢুকতে পারে না আর ভিতরের বাতাস বাইরে যেতে পারে না। যখন আমরা ভাত রান্না করি তখন এই প্রেশার কুকারটা যখন আমরা চুলায় দিই বা স্টোভে দিই, এটা কিন্তু গরম করে, এটা চালকে গরম করে ভিতরে কিন্তু ধোঁয়ার সৃষ্টি হয়। ধোঁয়ার সৃষ্টি হতে হতে কি করে, এই ধোঁয়াটাই, এই যে স্টিমটা কিন্তু ওই খাবারের উপর একসময় গিয়ে চাপ তৈরি করে, এই হিট তৈরি করে। এটা হচ্ছে প্রেশার কুকার। আবার অনেক প্রেশার কুকারে বাঁশি দেওয়া থাকে, ওই বাঁশিটা একটু ভারী থাকে, যে হিটটা ওখানে এমন একটা মেজারমেন্ট থাকে যে
যে হিটটা, যেমন ভিতরে যে বাষ্পগুলা একসময় বেশি হইতে 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 কি করে, উপরের প্রেসার কুকারের যে বাসিটাকে উপরে ঠেলে দেয়, উপরের দিকে ঠেলে দেয়, তখনই বাসি বেজে ওঠে। মানে একটা তোমার শক্তি বা একটা পাওয়ার ওখানে দেওয়া আছে, যে এই পাওয়ার পর্যন্ত বাষ্পটা এই পাওয়ার পর্যন্ত উঠলে সে উপরের দিকে ধাক্কা দিবে, তখনই বাসিটা বেজে উঠবে। তো এখানে হচ্ছে এইটাই হচ্ছে তোমার আন্ডার প্রেসার, এটাকে বলা হচ্ছে 125°C একটা প্রেসারের মধ্যে রাখা হয় দুটাকে ফর কয়েক সেকেন্ডের জন্য। এটা হচ্ছে তোমার ইউএসটি মেথড। ইট ইজ দেন র্যাপিডলি কুলড অ্যান্ড বোতলড অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। খুব দ্রুত এটাকে ঠান্ডা করা হয় এবং এটাকে বোতলজাত করা হয় যত দ্রুত সম্ভব। এটা ছিল আমাদের তিনটা মেথড পড়লাম, হোল্ডার মেথড, এইচটিএসটি মেথড আর ইউএইচটি মেথড। এবার আসো আমাদের এটাই আজকের আলোচনার শেষ হচ্ছে, রিফাইন্ড ফুড পয়জনিং, মানে খাদ্য বিষ, খাদ্য বিষ আর কি, খাদ্যে বিষ ক্রিয়া তৈরি হয়, যে খাবারটা খাইলাম এটা আমার শরীরের মধ্যে বিষ তৈরি করলো, পয়জন তৈরি করলো আমার পেটের মধ্যে, শরীরের মধ্যে, রক্তের মধ্যে। এটা হচ্ছে ফুড পয়জনিং বলছি, যে খাবার খাইলে আমার পয়জন হয়ে যাচ্ছে। Food poisoning is an acute gastroenteritis caused by ingestion of food or a drink contaminated with either living bacteria or their toxin or inorganic chemicals. দেখো এখানে ফুড পয়জনিং হচ্ছে খাবারটা যেটা আমার পেটে যাচ্ছে, এটা কি করছে, অ্যাকিউট মানে চরম, অ্যাকিউট কথা মানে চরম, গ্যাস্ট্রোএন্টেরিটিস মানে আমাদের যে পেটের মধ্যে যে স্টমাক প্রদাহ করছে, সে অন্ত্রের মধ্যে প্রদাহ তৈরি করছে, কজড বাই ইনজেকশন, যে খাবারটা আমরা ইনজেকশন মানে খেয়েছি, অফ ফুড অর ড্রিঙ্ক, যেটা পান করেছি, কন্টিমিনেটেড উইথ আইদার লিভিং ব্যাকটেরিয়া, সেটা কিন্তু দূষিত ছিল, ওই দূষিত খাবার তার মধ্যে লিভিং ব্যাকটেরিয়া ছিল, জীবন্ত ব্যাকটেরিয়া, অর দেয়ার টক্সিন, অথবা সে ব্যাকটেরিয়ার বিষটা ছিল, আর ইনঅর্গানিক কেমিক্যাল। ইনঅর্গানিক কেমিক্যালটা আমি একটু এখানে লিখে দিয়েছি ব্র্যাকেটে, ল্যাক অফ কার্বন অ্যান্ড হাইড্রোজেন বন্ড। ওখানে যেমন প্রত্যেকটা মানে খাবার বা এখানে তাদের যদি আমি অর্গানিক কেমিক্যালটা দেখি, তাকে যদি আমি কেমিস্ট্রিতে ফেলে বিচার করি, তাহলে আমরা প্রত্যেকটা খাবারের মধ্যে কিন্তু কিছু কেমিক্যাল কম্পোনেন্টস পাবো। সেই কেমিক্যাল কম্পোনেন্টসগুলোকে আমরা কিন্তু ভিটামিন নাম দিই পরবর্তীতে, যে এই কেমিক্যালটা এই ভিটামিনের কাজ করে। তো এখানে এই যে একটা কেমিক্যাল বন্ডিং তৈরি হয়, আমরা যখন একটা খাবার খাই, সেটা কিন্তু খাবারটা আমাদের স্টোমাকে যাওয়ার পরে কিন্তু একটা বন্ডিং তৈরি করে, সেই বন্ডিংটা হচ্ছে তোমার অর্গানিক কেমিক্যাল। আর যে বন্ডিংটা তৈরি করে না, সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিক্যাল। সেই বন্ডিংটা কি, কার্বন এবং হাইড্রোজেনের বন্ডিংটা সে ধরনের তৈরি হয় না আমাদের শরীরের অভ্যন্তরে গিয়ে, যে খাবারগুলো খেলে সে কার্বন এবং হাইড্রোজেনের বন্ডিংটা তৈরি করে না। এবং এগুলা সাধারণত যেগুলো ব্যাকটেরিয়াতে পরিপূর্ণ থাকে, যেগুলো খাবারে টক্সিন থাকে, যেগুলো খাবার অলরেডি দূষিত হয়ে গেছে, সেগুলো খাবারের কারণে এটা হয়। সাবস্টেন্স অ্যান্ড পয়জনস ডেরিভ ফ্রম প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, অথবা একেবারে প্লান্ট এবং অ্যানিমেলের মধ্যে এই পয়জনগুলো ছিল। ঠিক আছে, যেমন আজকাল অনেকে অধিক ফলন পাওয়ার কারণে, মনে করো যে নর্মালি যে ফলনটা বছরে 3 বার হবে, তুমি যদি একটু পেস্টিসাইড ইউজ করো, মানে পেস্টিসাইড কথাটা বলা হচ্ছে যে খাবার যে পোকামাকড় ধরে, পোকামাকড় মারার জন্য তুমি আরেক ধরনের কেমিক্যাল খাবারে দিচ্ছ, সেটা প্লান্টে দিচ্ছ, সরি খাবারে না, তুমি যে ফসলটা ফলাচ্ছ সেই ফসলের মধ্যে তুমি পেস্টিসাইড দিচ্ছ, কীটনাশক যেটাকে আমরা বলি, বেশি করে কীটনাশক দিচ্ছ। তো কীটনাশক জিনিসটা কি, এটা তো এক ধরনের ওষুধ, যেটা তোমার পোকামাকড়কে মেরে ফেলবে। তোমার প্লান্টকে, তোমার উদ্ভিদকে, তোমার ফসল যদি পোকামাকড় না খায়, তোমার ফসল নষ্ট হবে না, তো এই ফসলটা তুলে তুমি বেশি পরিমাণ ফসল বিক্রি করতে পারবে। আর যদি ফসলটা তুমি নর্মালি রাখো, পোকামাকড় খেয়ে ফেলে কিন্তু তুমি অর্ধেক ফসল পাও, তা তুমি এই পোকামাকড় থেকে রক্ষা করার জন্য তুমি আরেক ধরনের কেমিক্যাল ব্যবহার করছো। এই কেমিক্যালটা কি করছে, এই কেমিক্যালটা তোমার ফসলটা উৎপাদন করার পর ওই কেমিক্যালের একটা প্রভাবটা তোমার ওই খাবারের মধ্যে থেকে যাচ্ছে, এবং এই কারণে কিন্তু ফুড পয়জনিং হতে পারে। এটাকে বলছে যে এটার বৈশিষ্ট্যটা, এই অবস্থার বৈশিষ্ট্যটাকে আমরা এভাবে ক্যারেক্টারাইজড করতে পারি, মানে বৈশিষ্ট্যগুলো বলতে পারি, দিস কন্ডিশন ইজ ক্যারেক্টারাইজড বাই, একটা হচ্ছে হিস্টোরি অফ ইনজেকশন অফ এ কমন ফুড। আমাদের ইতিহাসটা, আমরা যে সাধারণত যে খাবারগুলো পাই, এটার ইতিহাস নিতে হবে, যে নর্মালি যে বাসায় যেটা খাই বা ঘরে তৈরি, মানে আমাদের আম্মার হাতের রান্না খাই আমরা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, আমাদের বাসায় যে নারীরা থাকে তাদের হাতের রান্না কিন্তু আমরা খাই, এবং এটা হচ্ছে আমাদের ইতিহাস ইনজেকশন। তারপর অ্যাটাক অফ মেনি, হঠাৎ করে যদি আমি বাইরের একটা বার্গার খেয়ে ফেলি, হঠাৎ করে যদি বাইরে যদি একটা পচা জিনিস খেয়ে ফেলি, তোর ভিতরে সরাসরি আমার শরীরের মধ্যে এফেক্ট করবে, কারণ আই এম নট হ্যাবিচুয়েটেড টু টেক সাচ কাইন্ড অফ ফুড। হ্যাঁ, তার আমি তো অভ্যস্ত নাই যে এই ধরনের কন্টামিনেটেড খাবার খেতে। আমি তো সারাদিন, আমরা সবাই ম্যাক্সিমাম 90% লোক কিন্তু আমরা বাড়ির তৈরি খাবার খাই, যদি আমরা
বাইরের খাবার খেয়ে নিই। ধরো বাইরের খাবার কি কখনো ইনকন্টামিনেটেড থাকে? না, বাইরের খাবারও তো মানুষই তৈরি করছে। এই মানুষটা কিন্তু খাবারটা তৈরি করছে, তারপর সেটা দোকানে গেছে। দোকানে যাওয়ার পর কি হয়েছে, ওইটা আর বিক্রি হয় না ওই দিন। এখন যে দোকান মালিক যে খাবার বিক্রি করে, সে কি ফেলে দিব ওই খাবার? সে কি করে, ওই খাবারটাকে রেখে দেয়। কারণ সে তো ওটা টাকা দিয়ে কিনছে এবং সে তোমাকে খাওয়াতে পারলে সে টাকা পাবে। তাহলে সে কি করে, ওই খাবারটাকে সে বিক্রি করে না, এবং ওই খাবারটা পচে গেছে, ওই খাবার কন্টামিনেটেড হয়ে গেছে। যে খাবার বিক্রেতা, তারা ওখানে কোনো মাথা ব্যথা নাই, সে খাবার বিক্রি করতে পারলে তার টাকা আসবে, সে কিন্তু ওই জিনিসটা চিন্তা করে। এটা হচ্ছে আমাদের দেশের 90% লোকের মন মানসিকতা। আর যারা মনে করো একটা ব্র্যান্ডিং, মানে যারা ভালো খাবার বিক্রি করে, যাদের একটা নাম ডাক হয়ে গেছে, তারা কিন্তু আজকের খাবার কালকে আর বিক্রি করে না। ওটা যদি বিক্রি নাও হয়, ওটা খাবারটাকে ফেলে দেয়। এটা হচ্ছে কি যারা ব্র্যান্ডিং। অনেক আমাদের দেশে এরকম অনেক প্রতিষ্ঠান আছে যারা ব্র্যান্ড ব্র্যান্ড মানে নাম আছে যাদের, তারা কখনোই ওই খাবারটা তোমাকে বিক্রি করবে না ক্রেতার কাছে। সে আজকের খাবার আজকে যদি বিক্রি না হয়, সে ওটাকে ফেলে দিবে। সে আবার আগামীকাল খাবার নতুন করে প্রোডাকশন করবে বিক্রির জন্য। ওর খাবার তাজা থাকে, ওর খাবার ভালো থাকে দেখে, ওর খাবার দামি হইলেও মানুষ ওগুলো কিনে, এবং ওগুলো কেনার মানুষ একটা আলাদা লোক আছে, যে যারা ওই খাবারগুলো কিনবে তারা কোনোদিন আর অন্য কারো কাছ থেকে খাবার কিনবে না, ওই খাবারটাই খাবে, কারণ তাদের ফেইথ, বিশ্বাসটা তৈরি হয়ে গেছে। তাহলে এটাই বলতেছে যে অ্যাটাক অফ মেনি, এটা হচ্ছে হিস্ট্রি অফ ইনজেকশন অফ কমন ফুডের কথা বললাম। এবার আসো দ্বিতীয় নাম্বার, অ্যাটাক অফ মেনি পারসনস অ্যাট দ্য সেম টাইম। ওই যে ওই খাবারটা যদি তুমি পচা খাবারটা খাও, সেটা কি হবে, সেটা অ্যাটাক করতেছে একই সময়। যদি অনেক সময় আমরা দেখি না যে একই পরিবারের সবার মৃত্যু এই খাবার খেয়ে বা এমন খাবার খেয়ে, বিশেষ বিশেষ করে ওই মদ মদ যেটা বাংলা মদ বানায়, ওটার মধ্যে যদি ওই কেমিক্যাল একটা হচ্ছে রেকটিফাইড স্পিড, এই রেকটিফাইড স্পিডের পরিমাণ যদি মদের মধ্যে বেশি হয়ে যায় বা বেশি দিয়ে দেয়, হ্যাঁ, তখন ধরো যে ওই মদ, যে যে কয়টা 100 জন মানুষ খাইছে, 100 জন মানুষ শেষ। 20 জন মানুষ খাইছে গ্রামের, 20 জন মানুষ শেষ। এটা হচ্ছে এটাই বলতেছে যে অ্যাট দ্য সেম টাইম অ্যাটাক অফ মেনি পার্সন, সিমিলারলি অফ সাইন্স অ্যান্ড সিমটমস ইন দ্য মেজরিটি অফ কেসেস। অনেক কেসে দেখা যায় যে এই ধরনের খাবার সাইন অ্যান্ড সিমটম থাকে, ডায়রিয়া হয়ে গেছে, বা তোমার অচেতন হয়ে আছে, অজ্ঞান হয়ে গেছে। অনেক সময় আমরা শুনি না যে অজ্ঞান পার্টি, অজ্ঞান পার্টিরা তো তাই করে, তোমাকে এমন কিছু বিষ খাইয়ে দিবে যে তুমি অজ্ঞান হয়ে যাবে। তখন ওই বিষের পরিমাণ আছে যে একটা মানব দেহে কতটুকু বিষ সহ্য করতে পারে, এর বাইরে তোমার যখন এক্সেসিভ হয়ে যায়, তখন কিন্তু হৃদযন্ত্র বন্ধ হয়ে যায়। বিভিন্ন ধরনের অ্যাটাকের কারণে কি হয়, যেটা শরীর সহ্য করে না, তখন মানুষ এক্সপায়ার হয়ে যায়, মানুষ মারা যায়। এটা সাইন অ্যান্ড সিমটম যেটা দেখা যায়। ধরো মানুষ অজ্ঞান হয়ে গেল, তোমাকে কেউ বিষ খাইয়ে বাসে বসছো, তোমার সাথে খুব পরিচয় হয়েছে একজনের, একটা ছেলে বা একটা মেয়ের, তুমি ওর সাথে কথা বলতে এত মানে বাসে বসে আমি যাচ্ছি, অনেকক্ষণ ধরে আমি কথা, অনেকক্ষণ আমার সফরটা 4 ঘন্টা 6 ঘন্টা, ঠিক আছে আমি একজন লোক পাইলাম, কথা বলতে বলতে যাবো, আমার যাত্রাটা খারাপ কাটবে না, এরকম চিন্তা করে আমরা কিন্তু কথা বলি। কিন্তু আমরা জানি না কার মনে কি আছে। হয়তো তোমার সাথে তোমার পাশে যে বসে আছে বা যিনি বসে আছেন, তিনি তোমার সাথে খুব আন্তরিকভাবে তোমাকে নিজের মেয়ের মতো করে দেখছে, বা এভাবে কথা বলতে বলতে সে একটা জিনিস খাইতে পেলো, তুমি খেয়ে ফেললা, তবে তোমার কোনো জ্ঞান নাই। তোমার যখন জ্ঞান ফিরলো, তুমি হসপিটালে, তোমার সাথে যা ছিল বিলঙ্গিংস, টাকা পয়সা সব নিয়ে চলে গেছে। এরকম অনেক হতে পারে। সেটা হচ্ছে গিয়ে তোমার একটা জাস্ট, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, কিন্তু যে সিমটম কথাটা এখানে বলছে, যে সাইন অ্যান্ড সিমটম, এই যে বিশেষ সাইন অ্যান্ড সিমটমটা হচ্ছে এরকম দেখা যেতে পারে, তোমার ডায়রিয়া হতে পারে, তুমি অজ্ঞান হয়ে যেতে পারো। তাহলে এই হচ্ছে পয়জনিং, ফুড পয়জনিং। এরপর আসো আমরা একটু দেখি ইনঅর্গানিক কেমিক্যাল, যেটা আমি বলছিলাম যে কার্বন এবং হাইড্রোজেন বন্ড যেটা তৈরি করে না, এগুলো কারখানাতে তৈরি হয়, এগুলো ইনঅর্গানিক কেমিক্যাল, যেগুলো কিন্তু আমরা সরাসরি প্লান্ট থেকে যে কেমিক্যালগুলো পাই না, যে কেমিক্যালগুলোকে তোমার আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, যেটা ইনঅর্গানিক কেমিক্যাল। এবং এগুলো কি করে, এগুলো কার্বন এবং হাইড্রোজেন বন্ডটা এখানে তৈরি হয় না, সাধারণত কার্বন এবং হাইড্রোজেন বন্ড। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত, আমরা ফুড নিয়ে আজকে যে আলোচনাগুলো করলাম, এগুলা খুব সহজ সহজ ছোট ছোট সংজ্ঞা, এগুলো তোমরা পড়ো, এগুলা বড় প্রশ্ন না হলেও ছোট প্রশ্ন হিসাবে থাকার সম্ভাবনা থাকে। তো আগামী ক্লাসে আমরা যেটা আলোচনা করব, সে আলোচনাটা আমি একটু বলে নিই। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ডিস ডায়েট, ডিজিজ অ্যান্ড ডায়েট, মানে কোন ধরনের ডায়েট দিতে হবে, সেটা কিন্তু আমরা সিলেবাসের মধ্যে 4টা রোগের কথা বলা আছে। আমাদের সিলেবাসের মধ্যে নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স সিলেবাসের মধ্যে 4টা রোগের কথা বলা হচ্ছে।
এই 4টা রোগ নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আমরা এই 4টা রোগের জন্য কী ধরনের ডায়েট দিতে হবে সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওকে, তাহলে সবাইকে ধন্যবাদ জানাই। সবাই পড়াশোনা করো বাসায়, কারণ আমাদের লকডাউন কবে শেষ হবে এটার কোনো গ্যারান্টি আমরা এখনও দিতে পারছি না, কারণ আমাদের সংক্রমণ এবং মৃত্যুর হার কমছে না। তো যতদিন আমরা দূরে আছি, ডিস্টেন্স মেনটেন করে আমরা অনলাইন ক্লাস করছি, ততদিন কিন্তু আমাদের এভাবে পড়াশোনা করতে হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।